সৌদি আরবে দীর্ঘদিন ছিলাম। ওখানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে আল্লাহর মেহমান হিসাবে এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন। যতদিন বাদশাহ আবদুল্লাহ ক্ষমতায় ছিলেন ততদিন আমি সৌদি আরবে অবস্থান করেছিলাম, এবং এমন সুন্দরভাবে অবস্থান করেছিলাম শুধু মক্কা মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী আর আল্লাহর ঘর, এই দুইয়ের মধ্যে আমার সীমাবদ্ধতা ছিল। তারপর বাদশাহ আবদুল্লাহ মারা যাওয়ার পর আমি চলে আসছি দুবাই আসার পরে আওয়ামী লীগ সরকার আমাকে শুধু মামলা দিয়েই ক্ষান্ত হন নাই, ইন্টারপোলে আমার নাম দিল আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, দেশে ধরে নিয়ে আসার জন্য। ইন্টারপোলে নাম দেওয়ার পরে আমি ওই মুহূর্তে ছিলাম মালয়েশিয়া থেকে ম্যাডাম জিয়া লন্ডন থেকে দুবাই হয়ে ঢাকা আসবেন শুনে আমি আবার দুবাই আসলাম। দুবাই এসে ম্যাডাম জিয়াকে রিসিভ করে ওনাকে আবার প্লেনে উঠাই দিলাম, এয়ারপোর্টে উঠাই দিয়ে যখন আমি ইমিগ্রেশন ক্রস করতেছিলাম তখন আমার কার্ড কাজ করতেছিল না। তারপর ইমিগ্রেশন অফিসারের কাছে গেলাম, উনি পুলিশ ডেকে আনলো, পুলিশ ডেকে এনে আমাকে হ্যান্ড ওভার করে দিল। পুলিশ আমার মোবাইল নিয়ে গেল, আমার পাসপোর্ট নিয়ে গেল, তারা আমাকে দেশে পাঠিয়ে দিবে। আমি জিজ্ঞেস করলাম আমার অপরাধ কি? বলল যে তুই দেশে এমন জঘন্যতম কাজ করে আসছস যেই জন্য তো দেশের সরকার ইন্টারপোলের মাধ্যমে আমাদেরকে বলেছে তোকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য। তারা আমাকে তাদের হেডকোয়ার্টারে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তারা সব রেডি করলো আমাকে দেশে পাঠিয়ে দিবে। আমি তাদেরকে বললাম আমাকে অজু করার একটু ব্যবস্থা করে দে, আমি নামাজ পড়ব। আমাকে অজু করার ব্যবস্থা করে দিল। আমি আসরের নামাজ, তখন সময় আসরের আগে আমাকে মসজিদে নববীর এক হুজুর আমাকে একটা 2 রাকাত নফল নামাজ শিখিয়ে দিয়েছিল যে কোনো অসুবিধা পড়লে তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো। আর আমার মা আমাকে কিছু দোয়া শিখিয়ে দিয়েছিল। আমি সেই অনুপাতে 2 রাকাত নফল নামাজ পড়ে সালাম ফিরে সাজদায় গিয়ে আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, তুমি তো আমাকে দেশ থেকে বের করে নিয়ে আসছো কুদরতিভাবে, তুমি আমাকে বাইরে অবস্থান করার ব্যবস্থা করে দিয়েছো। আজকে যেভাবে আমাকে অ্যারেস্ট করেছে দেশে পাঠাই দেওয়ার জন্য, তা আল্লাহ তাহলে কী হবে আমার? তুমি আমাকে হেফাজত করো। আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, যা করেছি তাই বলতেছি আমি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। এই কান্নাকাটির পরে 2 জন অফিসার এসে আমাকে বলল, তুই এত কান্দোস কেন? আমি তোমাদের কাছে তো আমি কান্দাকাটি করি না, আমি আল্লাহর কাছে কাঁদতেছি। তখন বলল তোরা তো আমরা ছেড়ে দেবো, তুই আমাদেরকে সহযোগিতা করতে হবে। সুবহানাল্লাহ। আমি বললাম যে আমি সহযোগিতা করব কি? আমি কি সহযোগিতা করব? তোর এমন কোনো লোক আছে কিনা যার ভিসা ভ্যালিড আছে? আমি তো আছে। আরেকটা হলো তোরে আমরা ছেড়ে দেবো, তুই গিয়ে একটা হসপিটালে ভর্তি হবি, ওই হসপিটালে ভর্তি হয়ে হসপিটালের সার্টিফিকেটটা আমাদের এখানে পৌঁছে দিবি। আমি বলি কেন? বলে আমরা তো রিপোর্ট করে দিয়েছি যে আমরা তাইকুবাদকে অ্যারেস্ট করেছি, আমরা আজকে রাত্রে অমুক ফ্লাইটে পাঠাই দিচ্ছি। তো তাদেরকে তো আমাদের কিছু বলতে হবে। এমন সময় দেখলাম মেডিকেল টিম একটা চলে আসলো, বিরাট বড় মেডিকেল টিম এসে আমার প্রেশার, ব্লাড টেস্ট, মানে পুরা টেস্ট করে ফেললো, করে বলল যে তার অবস্থা খুব খারাপ, তাকে ফ্লাই করানো যাবে না। মেডিকেল টিম একটা সার্টিফিকেট দিয়ে দিল। তারপরে শেষে আমার কালাম একজন ড্রাইভার ছিল, তারে ডাকলাম, সে আসলো, তার পাসপোর্টটা রাখলো, আমার পাসপোর্টটা রাখলো, রেখে আমাদেরকে ছেড়ে দিল। বলল তুই কিন্তু এখনই গিয়ে হসপিটালে ভর্তি হবি, আর হসপিটাল থেকে 3 দিন পরে গিয়া অত নম্বর কোর্টে গিয়ে হাজিরা দিবি। আমি হসপিটালে গেলাম, হসপিটালে যাওয়ার পরে ভর্তি হলাম, সার্টিফিকেটটা পাঠিয়ে দিলাম ওদের কাছে, পুলিশের কাছে। 3 দিন পরে গিয়া কোর্টে হাজিরা দিলাম। আল্লাহু আকবার। কোর্টে গিয়ে দিই, ওখানে দাড়ি তো ছোট ছোট দাড়ি রাখে ওনারা, আর জাজ সাহেবের দাড়ি হলো বুক সমান দাড়ি। আমি দেখে তো অভিভূত হয়ে গেলাম। আমার জিজ্ঞেস করলো তোর কি হয়েছে, তুই কত? আমি বললাম যে ভাই আমি তো 5 বার এমপি ছিলাম, আল্লাহ আমাকে বানাইছেন 5 বার এমপি, আমি মন্ত্রী ছিলাম, আমি পার্লামেন্টের হুইপ ছিলাম। আমি আমার ঘটনা প্রতিহিংসা, ও নিজের থেকে বলে তোর যে হিপ যে ভাঙছে, তুই যে হুইল চেয়ার সার্টিফিকেট আছে, তোর এটা যে অপারেশন হয়েছে আছে, তো এটা তুই আরবিতে ট্রান্সলেশন করে আমার কাছে জমা দে।
আমি আমার ভাই মুজিবকে ফোন করলাম, তো সে সার্টিফিকেট ব্যবস্থা করে পাঠালো। ভাই জুন্নুন গেল দুবাই। ওই সার্টিফিকেট জমা দেওয়ার পরে আমার মামলা খালাস করে দিল। খালাস করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি তো অভিভূত, আল্লাহর শুকরিয়া আদায় করার কোনো উপায় দেখছিলাম না। তখন আমার মাকে ফোন করলাম যে আম্মা, আল্লাহ তো আমাকে মুক্ত করেছেন, আমি কি করব? আম্মা আমাকে বললো যে বাবা, তোমার দুটো মেয়ে মালয়েশিয়ায় লেখাপড়া করে তুমি মালয়েশিয়া চলে যাও। আমি তখন দুবাই থেকে মালয়েশিয়া গেলাম। মালয়েশিয়া যাওয়ার পরে মালয়েশিয়াতে আমার 2-3টা ঘটনা মনে রাখার মতো ঘটনা ঘটেছে। প্রথম ঘটনা হলো, ওখানে প্রথম আমার ভাই মুজিব আরফিন ছিল ওখানে, তারা আমাকে মেডিকেল ভিসার ব্যবস্থা করে দিল। মেডিকেল ভিসা যখন শেষ হয়ে গেল, তখন ভিসার হয় না। আমার ভাই মুজিবও ছিল, আরফিনও ছিল মালয়েশিয়াতে। তখন আমি বললাম আমার তো ভিসা শেষ হয়ে গেছে, আমি কেমনি থাকবো এখানে? তারা পাসপোর্ট নিয়ে গেলো, চেষ্টা করে তারা পারতেছিল না। বৃহস্পতিবার রাত্র আমি স্বপ্নে দেখি যে আমার বাসায় ইমিগ্রেশন অফিসার এসে ভরে গেছে। আমি তো তাড়াতাড়ি দিয়ে ঘুমের থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়লাম, ফজর নামাজ পড়লাম। পরে আমার ওয়াইফকে বললাম যে তুমি একটা কাজ করো, আমার কাপড় চোপড় দাও একটা ব্যাগে, আমি হসপিটালে ভর্তি হব, আমি শরীরটা আমার ভালো লাগতেছে না। আমি তখন বাসাতে আমার ওয়াইফ এগুলি দিল। দেওয়ার পর আমি আজিজ একটা ছেলে বাংলাদেশি, সে ওই হসপিটালে কাজ করে, তাকে ফোন করলাম। বলে যে হ্যাঁ দাতু আমিন আছে ডাক্তার, ওকে বলবো আপনি চলে আসেন, এখানে ভর্তি হবে। গেলাম ওখানে জুম্মার নামাজ পড়ার পরে ওখানে এই হাসপাতালে ভর্তি করাই দিল। দাতু আমিন বলল যে তুমি কোনো চিন্তা করো না, আমি ফেস করব। ডাক্তার দাতু আমিন ডাক্তার, আমার ডাক্তার, যে আমার ফিজিশিয়ান। তারপরে পরের দিন আমার মেয়ে সারানা ফারা আমাকে ফোন করলো বাসার থেকে, আব্বু ইমিগ্রেশন অফিসার সে ভরে গেছে, আম্মা তো কাঁদতেছে, সারা তো কাঁদতেছে। ওরা তো আইসে কয় কাজী কোথায়, কাজী হোয়ার ইজ কাজী? তখন আমরা বললাম যে উনি তো হসপিটালে ভর্তি হয়েছে। আমি তখন আল্লাহর শুকরিয়া যে কিভাবে আদায় করতেছিলাম এটা বুঝাতে পারবো না আমি। তারপরে শেষে আমার ওয়াইফকে ফটো তুলছে, মহিলা ইমিগ্রেশন অফিসারে গেছিল, আমার ওয়াইফের ছবি তুলছে, মেয়েদের ছবি তুলছে, ছবি টবি তুলে তারপর ওখান থেকে তারা আবার আইজিএম যেটা হসপিটালে আমি ছিলাম ওই হসপিটালে আসলো। ওখানে আমার ভাই মুজিবও ছিল, আরফিনও ছিল। ওরা যাওয়ার পরে দাতু আমিন, যে উনি দাতু হলো ওখানকার উপাধি মালয়েশিয়ান ডাক্তার, উনি ওদেরকে বলল যে আমি দাতু আমিন, আমার রুগী তোমাদেরকে কোনো কথা বলতে পারবে না তোমাদের সাথে, তার অবস্থা সিরিয়াস। আমার এমনি হার্ট প্রবলেম, উনি আমার ইসিজি করেছেন, আমাকে এনজিওগ্রাম করেছেন এবং বেলুরিন করেছেন আমার উনি নিজে কয়েকবার। তো উনি তখন ওদেরকে বললো যে দেখো এই অবস্থা। তখন তারা বলল দেখো পাসপোর্ট কই ওর, আমরা ওরা 1 মাসের ভিসা দিয়ে দেবো এখনই। ওরা আসছিল উল্টা করতে, এখন বললো আমরা ভিসা 1 মাসের দিয়ে দেবো। তো 1 মাসের ভিসা আল্লাহর রহমতে তখন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তারপরে তো ভিসার ব্যবস্থা করতে হবে। আল্লাহ পাক তারপরে এই দাতু আমিন একটা চিঠি লিখলো ইমিগ্রেশনে। তারপরে শেষে আমাকে ওখানে সেকেন্ড হোমের ব্যবস্থা করে দিল। ইন্টারপোলে কিন্তু আমার নাম আছে, নাম থাকার পরও আল্লাহ পাক আমাকে সেকেন্ড হোমের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি যদি আমার আল্লাহর রাস্তায় আমাকে কোরবানি করে কুচি কুচি করে কেটে বিলাই দিই, আমার আল্লাহর শুকরিয়া আদায় হবে না। এত মেহেরবানি, এত দয়া আমার আল্লাহ আমার প্রতি করেছেন। ইন্টারপোলে লন্ডনে আমাদের উকিল আছে একজন, যিনি তারেক সাহেবেরও মামলা দেখেন। ওনাকে বললাম, উনি বলল আপনার মামলাটা আমি করব। আমি ওনাকে দায়িত্ব দিলাম, উনি মামলা করলো। মামলাতে আমার ইন্টারপোল থেকে আমার নাম চলে গেল, আমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিল এবং ইন্টারপোলের সমস্ত রিকমেন্ডেশনগুলি আমার কাছে পাঠাই দিল উকিলের মাধ্যমে। এমন সুন্দর সার্টিফিকেট দিয়েছে আমি চিন্তাও করতে পারি নাই। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে যে ঘটনা ঘটলো, আমাদের অ্যাম্বাসেডর ছিল খায়রুজ্জামান সাহেব মালয়েশিয়াতে। আমরা শুনলাম যে খায়রুজ্জামান সাহেব
তারপরে হলো মুতাহার সাহেব জাজ ছিল, যিনি কি বলে তারেক সাহেবের রায় দিয়েছিল, উনি অত্যন্ত ভালো মানুষ। উনি মাঝে মাঝে আমার কাছে আসতেন। মানে আমার মনে হয় ওনাকে যদি কোনো সরকার যদি ওনাকে একটা ভালো পদে দিয়ে তার থেকে সেবা নেয়, দেশের জন্য বিরাট কাজ হবে। উনি এত জ্ঞানী মানুষ। তো উনি, আমি আর হলো কমিশনার কাইয়ুম সাহেব, আমরা ওখানে অবস্থান করতাম। তো বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়া সরকারের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে, যেটা শোনা কথা আমার, যে ওদেরকে তারা ধরে আমাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিবে, আর ম্যান পাওয়ারের ব্যবসাটা ওরা করতে দেবে। এই কথাটা শুনে আসতেছিলাম যে আমাদের নাম আসতে। হঠাৎ করে শুনলাম রাত্রবেলায় যে খায়রুজ্জামান সাহেবকে অ্যারেস্ট করেছে। খায়রুজ্জামান সাহেবকে অ্যারেস্ট করেছে, কি করি? আমি, আমার ওয়াইফ, তখন বাসায় আর কেউ নাই। তখন মুতাহার সাহেবকে ফোন করলাম, ভাই কি করা যায়? ভাই আমি তো বাসা ছেড়ে চলে যাচ্ছি। উনি এক দূরে এক জঙ্গলের পাশে গিয়ে আশ্রয় নিলেন মুতাহার সাহেব আর ওনার ছেলে, এই বুড়া বয়সে। আমি আমার ওয়াইফকে নিয়ে এক জায়গায় গিয়ে আশ্রয় নিলাম। এখন কি করা যায়? এটা তো আমাদের জন্য নিরাপদ নয়। আল্লাহ পাক কি করেছেন, কুদরতিভাবে আমাকে তারকিজ ভিসা করে দিলেন। এটা আল্লাহর কুদরত, মানে এমন কুদরত যেটা বলার নয়। তারকির ভিসা যখন করে দিল, তো আমার শরীর খুব খারাপ ছিল সেই মুহূর্তে। আমার ওয়াইফ আমার সাথে, আমি আমার ওয়াইফকে নিয়ে রওনা হলাম। রওনা হয়ে এয়ারপোর্টে গেলাম। ভয় আবার নিয়ে এয়ারপোর্টে ধরে। তো ওখানকার একজন সাবেক এমপি সাহেব ছিল আমার বন্ধু, এবং একজন ইমিগ্রেশনের একজন বড় কর্মকর্তা ছিল আমার বন্ধু। মানে আল্লাহ পাক বন্ধুত্ব করাই দিয়েছে তাদের সাথে, যেখানে গেছি সেখানে বন্ধুত্ব করাই দিয়েছে কুদরতিভাবে। ওরা ওখানে ছিল, ওরা ব্যবস্থা আল্লাহ পাকের রহমতে ব্যবস্থা করে দিয়েছে। এখন আমার তো শরীরের এমন অবস্থা, তার্কিতে আমি কখনো যাইনি। পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, ইউরোপ, আমেরিকা, তার্কিতে যাইনি কখনো। তা আমার এক ভাগ্নি আছে, বিবিসিতে চাকরি করে, তারে ফোন করলাম যাওয়া উঠার আগে, প্লেনে ওঠার। সে বলল, মামা আমি চলে আসতেছি, আমি এয়ারপোর্টে থাকবো, তার্কিজ এয়ারপোর্টে। এই ভদ্রমহিলা এসে আমার জন্য গরম কাপড় চোপড় কিনে নিয়ে এসে এয়ারপোর্টে দাঁড়ায় আছে। আমি আমার ওয়াইফ নামলাম। এয়ারপোর্টে এমন ঠান্ডা, শীত, বরফ পরে, কাপড় চোপড় পরে গেলাম হোটেলে উঠার পরে এমন অবস্থা, রোজার 3-4 দিন পরে রোজা, এমন অবস্থা যে শরীরের অবস্থা মনে হয় করুণা। তখন হলো করুণার প্রভাব, মানে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। হঠাৎ করে আল্লাহ পাক ওখানকার 2জন বাংলাদেশি ভাই, যারা তার্কিশ নাগরিক, ওনারা গিয়ে আমার হোটেলে উঠলো। একজন হলো নিজাম, আরেকজন হলো কি নামটা, তারেক। আমার কাছে বললো, আঙ্কেল আমাদের বাসার কাছে একটা বাসা করে দেবো, আপনি চলে আসেন। আমি আলহামদুলিল্লাহ, ওরা আমাকে বাসা ঠিক করে দিল। গেলাম ওখানে এমন সুন্দর বাসা, এমন সুন্দর পরিবেশ, যেমনটা চেয়েছিলাম তেমনটি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। ওখানে থাকলাম। থাকার পর ওখানে তার্কিতে আমার চিকিৎসা ফ্রি ছিল, সব কিছু। মানে আল্লাহ পাক যে কী ব্যবস্থা করে, তার্কির যে এক এমপি, যে লোকাল এমপি, সে আমার বাসায় আমি আসার আগে আমার বাসায় এসে আমার সাথে দেখা করে গেছে, তার ওয়াইফ সহ, এবং সবার খবর নিচ্ছে। এবং ম্যাডাম জিয়ার কথা পার্লামেন্টে সে বলেছে, এবং আমাদের দলের লোকদের কথা বলেছে, জামাত ইসলামের কথাও বলেছে, সবার কথা বলেছে। ও আমাদের জন্য অনেক কিছু করেছে ওই এমপি সাহেব।